আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ষড়সন্ধি সম্পর্কে দুর্দান্ত কৌশলে আপনাদের এই সন্ধি দেখানো হচ্ছে। আজকে আমরা 4 পার্টে অসাধারণ একটা ষড়সন্ধির নিয়ম দেখব এবং এই পার্টগুলো দেখুন, একে একে গভীর জ্ঞান অর্জন করুন। সেই প্রত্যাশা রাখি আজ আমরা 5 পার্টে এক নজরে ষড়সন্ধি এই আর সাথে রস্বই অথবা দীর্ঘই হলে এই কার কেন হয় তার সবিস্তারে এই উদাহরণগুলো সারা জীবন মনে রাখার কৌশল দেখুন। তাহলে সুন্দর করে এই 5 পার্ট দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। এই 5 পার্টের মূল আলোচ্য বিষয় হলো আমরা ষড়সন্ধি নিয়ে কথা বলছি। তার মানে এই শব্দের শুরুতে একটা আ থাকবে আর এরপরে রস্বই দীর্ঘ থাকবে, আর আর পরে যদি রস্বই দীর্ঘ থাকে তাহলে 100% সব ক্ষেত্রে আপনার কার হবে। আর আপনি যে কোনো উদাহরণের ভিতরে বা শব্দের ভিতর যদি কার পান, যে কোনো শব্দের ভিতর কার পান, যে কোনো শব্দের ভিতর কার পান, তাহলে 100% মনে করবেন এই যে ষড়সন্ধির নিয়মে এই প্রথমে আসে এবং এরপরে রস্বই দীর্ঘ আসে। মূলত শব্দের গঠন এভাবে হয়েছে, এইটা প্রথম মনে রাখ। তাহলে আমরা বলতে পারি প্লাস রস্বই মিলে হবে কি তার মানে কার হবে। এখানে আপনার উদাহরণ দেওয়া হয়েছে একটা শব্দ দেখুন, এখানে দেওয়া আছে শুভেচ্ছা, তাহলে এর মূল শব্দ কি তালবসা শুভ, তাহলে আমরা আলাদা করলাম, শুভ কথাটা আলাদা করলাম। এবার এখানে চয়স থাকলো, তাহলে চয়স যেহেতু থাকলো তাহলে এর আগে আপনি কি দেবেন, হয় রস্বই দেবেন অথবা দীর্ঘই দেবেন। দীর্ঘই দিয়ে কি ইচ্ছা বানানো হয় না, রস্বই দিয়েছে তাহলে রস্বই দিয়ে তাহলে ইচ্ছা পাইলাম। তাহলে আলটিমেটলি আমরা জানি যে কোনো ব্যঞ্জন বর্ণের শেষে এই একটা কি থাকে, থাকে, আর এখানে রস্বই, তাহলে মূলত এই এবং রস্বই তাহলে উভয় মিলে হয়ে গেলে কি একার। তাহলে এই যে শুভ প্লাস ইচ্ছা শুভেচ্ছা, তার মানে এখানে এই রস্বই এবং এই মিলে হয়ে গেল একার। আর আপনি যদি এই সূত্রটা মনে রাখতে পারেন, ছবির ভিতর একার আসলো, তার মানে এই শব্দের শুরুতে বা আছে আর এর পরে রস্বই দীর্ঘ, তাহলে আপনি এই শব্দকে বিশ্লেষণ করে এই সূত্র ষড়সন্ধির সূত্রটা আপনি ইজি ভাবে বের করবেন এবং আপনি আবিষ্কার করতে পারবেন। পরেরটা দেখুন, পরেরটা হলো এর পরে যদি দীর্ঘই থাকে তাহলে কি হবে, একার হবে। আর আপনার এই উদাহরণটা মনে রাখতে হবে যে পরেশ, তাহলে দেখা যাচ্ছে এই শব্দের ভিতর একার আসলো, তাহলে এখানে মূল শব্দটা আমরা পাই কি, দেখুন মূল শব্দ পাইলাম হলো এই যে পরম কথাটা পাইলাম, আর শেষে শুধুমাত্র কি থাকলো তালব্য স। এই তালব্য সর আগে আপনার রস্বই অথবা দীর্ঘই, তাহলে এই রস্বই দিয়ে ইস হয় না, এই ইস মূলত দীর্ঘই দিয়ে হয়। তাহলে আমরা পাইলাম এই যে কোনো ব্যঞ্জন বর্ণের নিচে এই হসন্ত চিহ্ন বা ব্যঞ্জন বর্ণের পরে একটা কি পাই, আর এখানে রস্বই দীর্ঘই, তাহলে এই এবং দীর্ঘই মিলে হয়ে গেল কি একার, আর সেই একার আসলো, তাহলে মূল হলো পরম প্লাস ইস পরমেশ। তা আর আপনি এই পরমেশ উদাহরণটা মনে রাখেই এই শব্দটা এরকম ভাগ করে আনবেন, তাহলে আপনি এই সংজ্ঞাটাও আপনার ইচ্ছা মতো তৈরি করে এবং ইজিভাবে মনে রাখতে পারবেন। আমরা এই দে দুইটা গঠন হয় এটা দেখলাম, এবার দে এই দুইটা গঠন দেখবো। তাহলে প্লাস রস্বই মিলে হবে কি এই, আর আপনি এই উদাহরণটা মনে রাখবেন যথেষ্ট। তাহলে এই শব্দে যেহেতু কার আসছে, কার মানে এই শব্দের শুরুতে হয় বা আছে আর এরপরে রস্বই অথবা দীর্ঘই আছে, তাহলে এই শব্দটা আপনি ভাগ করে নিন। তাহলে প্রথমে নেন নেন, তাহলে নিয়ে কোনো তো অর্থ প্রকাশ হয় না। এরপরে যদি আপনি বসান তাহলে তো কোনো অর্থ হয় না। যদি আকার দেন তাহলে যথা, এইটা অর্থ হয়। তাহলে প্রথম পাইলাম যথাল মানে এই আকার মানে পাইলাম, আর শেষে মধ্যাংশয় টয় সংযুক্ত আছে, তাহলে এর আগে রস্বই দীর্ঘই, তাহলে আমরা দেখে রস্বই দিলে এর অর্থ হয় ইষ্ট হয়। তাহলে যথার এই আর ইষ্টর এই রস্বই, তাহলে এই প্লাস রস্বই মিলে হয়ে গেল কি একার, তাহলে যথা প্লাস ইষ্ট যথেষ্ট। এই শব্দ দিয়ে আপনি উদাহরণ ভাঙ্গায় এভাবে সংজ্ঞায়িত করবেন এবং এর মানেটা বের করার চেষ্টা করবেন, তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন এই উদাহরণের মাধ্যমে। পরেরটা দেখুন, এই এরপরে দীর্ঘই হয়, তাহলে উভয় মিলে কি কার হবে, একার হবে। আর এই উদাহরণটা আপনি সবসময় মনে রাখবেন মহেশ, তাহলে এই শব্দটা আমরা আলাদা করি, নেই, তাহলে দিয়ে কোনো অর্থ প্রকাশ হয় না। তাহলে এর আগে আমরা বসাই, তাহলে দিয়ে তো মহ হয়, কিন্তু আকার বসালে মহা হয়, তাহলে এর অর্থ প্রকাশ হচ্ছে, তাহলে নিয়ে আসলে আমাদের মহা হলো, তাহলে এখানে পাইলাম। আর শেষে তালব্য স আছে, সাধারণত তালব্য স থাকলে সাধারণত দীর্ঘইতে ইস বানাতে হয়, সাধারণত দীর্ঘ, তাহলে দীর্ঘই পেলাম। তাহলে এই প্লাস দীর্ঘই মিলে হয়ে গেল কি একার, তাহলে মহা প্লাস ইস মহেশ। আর আপনি এই উদাহরণটা মনে রাখবেন, তাহলে এই সন্ধিটা। আর গুরুত্বপূর্ণ কথা হলো আপনি এই ষড়সন্ধির ক্ষেত্রে এই 4টি উদাহরণটা মনে রাখবেন। 4টি উদাহরণ মনে রাখলে ইজিভাবে বুঝবেন যে এই শব্দের ভিতর যেহেতু একার আসছে তাহলে এটা ষড়সন্ধির আলোচনা। এর মানে হচ্ছে শব্দের শুরুতে বা আছে, এরপরে রস্বই দীর্ঘ আছে, এভাবে আপনি কৌশলটা মনে রাখবেন, তাহলে এই সন্ধিটা ইজিভাবে বুঝলেন। তাহলে এই সন্ধিটা আপনি ইজিভাবে নির্ণয় করতে পারবেন, এর সংজ্ঞায়িত এবং যাবতীয় বিষয় সহজভাবে বুঝতে পারবেন। আর এখানে লক্ষ্য করুন এই যে এরপরে রস্বই দীর্ঘই হলে এই যে আকারটা হয় সেই সংজ্ঞাটা এখানে করা আছে। দেখুন এই অকার কিংবা আকারের পর রস্বই অথবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে কি কার হয়, এই একার হয়, সেই কথাটা বলা হয়েছে। এই সংজ্ঞাটা আপনি মনে রাখতে পারলে এটা ইজি হবে, সেই প্রত্যাশা রাখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের পাঠ দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।